হ্যালো এভরিওয়ান, ব্ল্যাঙ্ক পেজ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আশা করি সবারই প্রিপারেশন খুব ভালো চলছে। তাহলে আজ আমরা করব সিটেট পেপার 1 জুলাই 2019-এ যে সিডিপির কোয়েশ্চেনগুলি এসেছিল সেইগুলি নিয়ে ডিসকাশন। তাহলে প্রথমেই যেমন বলার বলে দিই, যদি ক্লাসগুলি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও, একটা করে লাইক করে দিও, তোমাদের গ্রুপে শেয়ার করে দিও, আর কিছু যদি আমাকে অ্যাড করতে হয় তোমাদের মনে হয় তাহলে কমেন্ট করে দিও। খুব কি বলবো, অনেক পরিশ্রম করে পিডিএফগুলি তৈরি করতে হয়, এর এক্সপ্লেনেশনগুলো লিখতে হয়, ঠিক আছে। আশা করি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে মানে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাহলে কিন্তু আমার ভিডিওগুলি আনতে আরও মোটিভেশন পাবো আমি, ঠিক আছে। আর বেশি দেরি না করে ফার্স্ট কোয়েশ্চেন দেখি। হুইচ অফ দ্য ফলোয়িং কনস্ট্রাক্টস ডাজ রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 অ্যাডভোকেট? নিম্নলিখিত কোন ধারণাটিকে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 সমর্থন করে? ইনক্লুসিভ এডুকেশন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, সেগ্রিগেশন পৃথকীকরণ, মেনস্ট্রিমিং মূল ধারণা মুক্তকরণ, ইন্টিগ্রেটেড এডুকেশন সমন্বিত শিক্ষা। তাহলে আরটিই 2009 এটার মূল লক্ষ্যই হলো 6 থেকে 14 বছর বয়সী সব শিশুর জন্য একটা কি বলে যে বাধ্যতামূলক যে শিক্ষা, ঠিক আছে। এখানে কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সহ সকল শিশুকে একসাথে একই শিক্ষা ব্যবস্থায় আনার কথা বলা হয়েছে, যেটাকে আমরা ইনক্লুসিভ এডুকেশন বলি। তাহলে এ হচ্ছে আমাদের অ্যান্সার। সেগ্রিগেশন মানে হচ্ছে পৃথকীকরণ, পৃথকীকরণ কিন্তু ইনক্লুসিভের উল্টো, তাই এটা হচ্ছে না। মেন স্ট্রিমিং মানে কি? স্পেশাল চিলড্রেনকে কিছু সাপোর্ট দিয়ে রেগুলার ক্লাসে আনা, ঠিক আছে। কিন্তু ইনক্লুশনের চেয়েও কিন্তু এটা নিচে, ঠিক আছে। তাই ইনক্লুসিভ যেহেতু আছে তাই এটি হচ্ছে না। ইন্টিগ্রেটেড এডুকেশন কি? এটা পুরনো ধারণা। ইনক্লুসিভ এডুকেশনের আগের ধারণা হচ্ছে ইন্টিগ্রেটেড এডুকেশন। এখানে কিন্তু শিশুকে সিস্টেম অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে হবে, আর এখানে সিস্টেম কিন্তু শিশু অনুযায়ী পাল্টাবে নিজেকে। তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ইজ দ্য ফিলোসফি দ্যাট অল চিলড্রেন হ্যাভ এ রাইট টু গেট ইকুয়াল এডুকেশন ইন এ রেগুলার স্কুল সিস্টেম? এটি এমন একটি দর্শন যেখানে সকল শিশুর নিয়মিত বিদ্যালয় ব্যবস্থায় সমান শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে। সেটা কোন দর্শন? মেনস্ট্রিমিং, মূলধারাভুক্তকরণ, স্পেশাল এডুকেশন, বিশেষ শিক্ষা, মাল্টিকালচারাল এডুকেশন, বহু সাংস্কৃতিক শিক্ষা, ইনক্লুশন অন্তর্ভুক্তি। আবার সেই সেম ধরনের কোশ্চেন, তাই না? ইনক্লুশন হলো এমন ফিলোসফি যেখানে সব শিশু কিন্তু একই রেগুলার স্কুল সিস্টেমে সমানভাবে শিক্ষা পাবে। তাই ইনক্লুশন হচ্ছে আমাদের অ্যান্সার। মেন স্ট্রিমিং আগেই বললাম, শুধু কিছু স্পেশাল চিলড্রেনকে রেগুলার সিস্টেমে আনা। স্পেশাল এডুকেশন এটা একদম আলাদা। এখন স্পেশাল এডুকেটরের পরীক্ষা হলো, সবাই জানো। তো এটা একদম আলাদা শিক্ষা ব্যবস্থা। মাল্টিকালচারাল এডুকেশন মানে বিভিন্ন সংস্কৃতিকে সম্মান করা, ইনক্লুশন কিন্তু নয়। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, এ টিচার শুড, একজন শিক্ষকের উচিত, প্রমোট স্টুডেন্টস বিলঙ্গিং টু সার্টেন কালচার্স, নির্দিষ্ট সংস্কৃতির শিক্ষার্থীদের উৎসাহিত করা, ইগনোর কালচারাল ডিফারেন্সেস অ্যান্ড ডাইভার্সিটি অ্যামাংস্ট স্টুডেন্টস, শিক্ষার্থীদের সাংস্কৃতিক পার্থক্য ও বৈচিত্র্য উপেক্ষা করা, কমিউনিকেট দ্যাট সি রেসপেক্টস অ্যান্ড ভ্যালিউজ অল কালচার্স ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষের সকল সংস্কৃতিকে সম্মান ও মূল্য দেওয়ার বার্তা দেওয়া, ম্যাক্সিমাইজ কম্প্যারিজনস অ্যামাংস্ট স্টুডেন্টস, শিক্ষার্থীদের মধ্যে তুলনা বাড়ানো। তুলনা করা চলে না, নেগেটিভ, তাহলে এটা তো হচ্ছেই না। তাহলে একজন শিক্ষককে কিন্তু ক্লাসরুমে যে ডাইভার্সিটি সেটাকে কিন্তু সম্মান করে চলতে হবে। সব সংস্কৃতি ও ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের সমান গুরুত্ব দিতে হবে। তাই আমাদের অ্যান্সার হচ্ছে সি, কমিউনিকেট দ্যাট সি রেসপেক্টস অ্যান্ড ভ্যালুস অল কালচার্স ইন দ্য ক্লাসরুম, ঠিক আছে। এতে যদি দেখি তাহলে কোনো নির্দিষ্ট কালচারকে প্রমোট করা কিন্তু সেই বায়াসনেস হয়ে গেল, তাহলে এটা হচ্ছে না। ইগনোর কালচারাল ডিফারেন্সেস অ্যান্ড ডাইভার্সিটি অ্যামংস্ট স্টুডেন্টস, কালচারাল ডাইভার্সিটিকে কিন্তু ইগনোর করা একদম ভুল। তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, চিলড্রেন লার্ন ইফেক্টিভলি হোয়েন, শিশুরা কার্যকরভাবে শেখে যখন দে মেমোরাইজ ফ্যাক্টস গিভেন ইন দ্য টেক্সট বুক, তারা পাঠ্য বইয়ের তথ্য মুখস্থ করে, মুখস্থ করা তো হবেই না। দে কপি অ্যান্সার্স রিটেন বাই দ্য টিচার অন দ্য ব্ল্যাকবোর্ড, তারা ব্ল্যাকবোর্ডে শিক্ষকের লেখা উত্তর নকল করে, নকল করাও নেগেটিভ। দে অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন ডিফারেন্ট অ্যাক্টিভিটিস অ্যান্ড টাস্কস, তারা বিভিন্ন কার্যকলাপ ও কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। দ্য টিচার ফুললি কন্ট্রোলস এভরিথিং দ্যাট হ্যাপেন্স ইন দ্য ক্লাস ইনক্লুডিং দ্য চিলড্রেন, শিক্ষক শ্রেণীকক্ষের সবকিছু সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেন। এটা তো হচ্ছে না, কারণ কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ অনুযায়ী শিশুরা কিন্তু বেস্ট শেখে অ্যাক্টিভ পার্টিসিপেশনের মাধ্যমে, ডিসকাশনের মাধ্যমে, অ্যাক্টিভিটির মাধ্যমে, বা নিজেরা এক্সপ্লোরেশনের মাধ্যমে,
যদি শিক্ষকের শ্রেণীকক্ষে সবকিছু সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে তাহলে এগুলি হবে না। তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, চিলড্রেন শুড কোয়েশ্চেন ইন দ্য ক্লাস। চিলড্রেন শুড কোয়েশ্চেন্স ইন দ্য ক্লাস, শ্রেণীকক্ষে শিশুদের প্রশ্ন, এটা একটু টাইপিং মিস্টেক আছে, শ্রেণীকক্ষে শিশুদের প্রশ্ন করা উচিত। বি ডিসকারেজড টু আস্ক, নিরুৎসাহিত করা। নট বি অ্যালাউড টু আস্ক, অনুমতি না দেওয়া। বি স্টপড ফ্রম আস্কিং, বন্ধ করা। বি এনকারেজড টু আস্ক, উৎসাহিত করা। মানে ক্লাসরুমে কোয়েশ্চেন করা। কোয়েশ্চেন আস্কিং কিন্তু যেটা কিউরিওসিটি, ক্রিটিক্যাল থিঙ্কিং, অ্যাক্টিভ লার্নিং এর কিন্তু লক্ষণ, তাই এটি কিন্তু ভালো দিক। তাই আমাদের এটা সবসময় কিন্তু উৎসাহিত করতে হবে, কোয়েশ্চেনিং আমাদেরকে উৎসাহিত করতে হবে। বাকি তিনটাই কিন্তু এই আমাদের যে কি বলে এনকোয়ারি বেসড লার্নিং তার কিন্তু বিপরীত, তাই তিনটি হচ্ছে না, ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কি প্রসেস থ্রু হুইচ মিনিংফুল লার্নিং অকার্স, নিম্নলিখিত কোনটি অর্থবহ শিক্ষার প্রধান প্রক্রিয়া নয়? রিপিটেশন অ্যান্ড প্র্যাকটিস, পুনরাবৃত্তি ও অনুশীলন। ইনস্ট্রাকশন অ্যান্ড ডাইরেকশন, নির্দেশনা ও দিক নির্দেশ। এক্সপ্লোরেশন অ্যান্ড ইন্টারাকশন, অনুসন্ধান ও পারস্পরিক যোগাযোগ। মেমোরাইজেশন অ্যান্ড রিকল, মুখস্থ করা ও স্মরণ করা, এটা তো প্রথমেই বাদ। তাহলে মিনিংফুল লার্নিং হয় যখন শিশু নিজে বুঝতে শেখে, নতুন ধারণাকে পুরনো ধারণার সঙ্গে কানেক্ট করে, ঠিক আছে, অ্যাক্টিভলি এনগেজ হয়। শুধু মেমোরাইজেশন, রিকল এগুলো কিন্তু মিনিংফুল লার্নিং এর উদাহরণ নয়। তাহলে এটা তো প্রথমেই বাদ। ঠিক আছে, তাহলে এবারে আমাদের বলেছে নিম্নলিখিত কোনটি অর্থবহ শিক্ষার প্রধান প্রক্রিয়া নয়। তাই নয় যেটা সেটা হচ্ছে এটাই। ঠিক আছে, তো এটা জিনিসটা নেগেটিভ, কিন্তু আমাদের এখানে নয় বলেছে, তাই অ্যান্সার কিন্তু আমাদের হবে ডি। অন্যগুলো কি দেখে নি। পুনরাবৃত্তি ও অনুশীলন মানে কিন্তু যেটাকে বলে রিপিটেশন অ্যান্ড প্র্যাকটিস, এটা কিন্তু লার্নিংটাকে স্ট্রেংথেন করে। নির্দেশনা ও দিক নির্দেশ, ইনস্ট্রাকশন অ্যান্ড ডাইরেকশন, এটা কিন্তু শিক্ষক এই ক্ষেত্রে গাইডেন্স দেন, এটা লার্নিংয়ে অনেকটাই সাহায্য করে। এক্সপ্লোরেশন অ্যান্ড ইন্টারাকশন, এটা কিন্তু একদম মিনিংফুল যে আমাদের এখানে বলেছে লার্নিং এর, এখানে কিন্তু কোর প্রসেস হচ্ছে আমাদের এটি। ঠিক আছে, সবচেয়ে বেস্ট এটি নির্দেশ করে মিনিংফুল লার্নিং। এটা হচ্ছে না, যেহেতু আমাদের প্রক্রিয়া নয় বলেছে, তাই ডি ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, which of the following represents the correct matching of children in column A with their primary characteristic in column B? কলাম এ এর শিশুদের সঙ্গে কলাম বি এর প্রধান বৈশিষ্ট্যের সঠিক মিল কোনটি? গিফটেড ক্যান থিঙ্ক অফ অরিজিনাল সলিউশনস, মেধাবীরা মৌলিক সমাধান ভাবতে পারে। লার্নিং ডিসেবলড ল্যাক্স রিডিং ফ্লুয়েন্সি, লার্নিং ডিসেবলদের পড়ার সাবলীলতার অভাব থাকে। ক্রিয়েটিভ টেন্ডেন্সি টু গেট ডিস্ট্রাক্টেড ইজিলি, সৃজনশীল যারা তারা সহজে মনোযোগ বিচ্যুত হয়। এডিএইচডি অ্যাবিলিটি টু লার্ন কুইকলি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্টলি, এডিএইচডি যারা তারা দ্রুত ও স্বাধীনভাবে শিখতে পারে। এগুলো আমাদেরকে ম্যাচ করতে হবে। তাহলে আমরা জানি যে যারা গিফটেড হয় তারা কিন্তু দ্রুত শিখতে পারে, স্বাধীনভাবে শিখতে পারে। ঠিক আছে, এখানে জায়গাটা কম তাই উপরে আমরা মিলিয়ে দিই। তাহলে গিফটেড যারা তারা কিন্তু তাড়াতাড়ি শিখতে পারে আর স্বাধীনভাবে শিখতে পারে, তাই একের সঙ্গে এর সঙ্গে হবে 4। লার্নিং ডিসেবলড যারা তাদের কি হয়, তাদের কিন্তু রিডিং ফ্লুয়েন্সি কম হতে পারে, তাই ল্যাক্স রিডিং ফ্লুয়েন্সি, তাহলে এটার সঙ্গে এটাই যাবে, এটি হচ্ছে অ্যান্সার। ক্রিয়েটিভ যারা তারা কিন্তু অরিজিনাল সলিউশন ভাবতে পারে, তাহলে সি এর সঙ্গে হচ্ছে 1। আর যারা এডিএইচডি যাদের আছে তাদের হচ্ছে আমাদের টেন্ডেন্সি টু গেট ডিস্ট্রাক্টেড ইজিলি, ডি এর সঙ্গে হচ্ছে আমাদের 3। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, চিলড্রেন্স এরার্স, শিশুদের ভুল, শুড বি ইমিডিয়েটলি কারেক্টেড বাই আস্কিং দেম টু ডু রিপিটেড প্র্যাকটিস, সঙ্গে সঙ্গে বারবার অনুশীলন করিয়ে ঠিক করানো উচিত। আর এ পার্ট অফ লার্নিং অ্যান্ড গিভ অ্যান ইনসাইট ইনটু দেয়ার থিঙ্কিং, শেখার একটি অংশ এবং তাদের চিন্তাধারার ধারণা দেয়। আর ইনসিগনিফিক্যান্ট ইন দ্য টিচিং লার্নিং প্রসেস, শিক্ষণ প্রক্রিয়ায় গুরুত্বহীন। রিফ্লেক্ট হাউ কেয়ারলেস চিলড্রেন আর, শিশুদের অসাবধানতা প্রকাশ করে। তাহলে অ্যাসেসমেন্ট কিন্তু কন্টিনিউয়াস হওয়া উচিত, তো সেখানে যে আমাদের ভুলগুলো সেগুলো চিলড্রেনদের কি নির্দেশ করে, শিশুর ভুল কিন্তু লার্নিং প্রসেসের একটা স্বাভাবিক অংশ। ঠিক আছে,
অ্যাসেসমেন্ট যখন আমরা করি তখন যে ভুলগুলো তারা করে সেগুলো কিন্তু স্বাভাবিক অংশ। ভুল বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে শিশু কিভাবে চিন্তা করছে, তার কোথায় গ্যাপ হয়ে আছে, সেগুলো আমরা কিভাবে তারপর ফিডব্যাক দিয়ে আমরা রিমিডিয়াল টিচিং এর মাধ্যমে না যা যাই হোক আমরা কি স্টেপ নেবো যাতে সেগুলি ঠিক হয়। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে শেখার একটি অংশ এবং তাদের চিন্তাধারার ধারণা দেয়। বি হচ্ছে আমাদের অ্যান্সার। এ যদি বলি সঙ্গে সঙ্গে বারবার অনুশীলন করিয়ে ঠিক করানো উচিত, সব ভুল কিন্তু সঙ্গে সঙ্গে কারেক্ট করার দরকার হয় না। যদি সব সময় কারেক্ট করি তাহলে ডিমোটিভেট হবে তারা। শিক্ষণ প্রক্রিয়া গুরুত্বহীন একদমই নয়। শিশুদের অসাবধানতা প্রকাশ করে, অসাবধানতা কোনো প্রকাশ করছে না, সব ভুল কিন্তু কেয়ারলেসের জন্য হয় না। তাহলে ডি হচ্ছে না, বি আমাদের অ্যান্সার। নেক্সট, অ্যাসেসমেন্ট, মূল্যায়ন শুড বি এ পার্ট অফ দ্য টিচিং লার্নিং প্রসেস। শিক্ষণ প্রক্রিয়ার অংশ হওয়া উচিত। শুড বি ডান অনলি ইন টার্মস অফ মার্কস, শুধুমাত্র নম্বরের ভিত্তিতে হওয়া উচিত। শুড বি বেসড অন অবজেক্টিভ টাইপ রিটেন টাস্কস, কেবল অবজেক্টিভ টাইপ লিখিত কাজের উপর নির্ভর করা উচিত। শুড বি আন্ডারটেকেন অ্যাজ এ সেপারেট অ্যাক্টিভিটি, আলাদা কার্যক্রম হিসেবে করা উচিত। তাহলে অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন, অ্যাসেসমেন্ট কিন্তু কন্টিনিউয়াস হওয়া উচিত, কম্প্রিহেন্সিভ হওয়া উচিত, যেটা সিসি আমরা পড়েছি, ঠিক আছে। আর আমাদের যে টিচিং লার্নিং প্রসেস তার একটা পার্ট হওয়া উচিত। তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার, শুড বি এ পার্ট অফ দ্য টিচিং লার্নিং প্রসেস। শুড বি ডান অনলি ইন টার্মস অফ মার্কস, শুধু মার্কস অনলি কিন্তু যথেষ্ট নয়। শুড বি বেসড অন অবজেক্টিভ টাইপ রিটেন টাস্কস, শুধু অবজেক্টিভ টেস্ট কিন্তু অ্যাসেসমেন্টের ক্ষেত্রে খুব ফলপ্রসূ নয়। শুড বি আন্ডারটেকেন অ্যাজ আ সেপারেট অ্যাক্টিভিটি, আলাদা অ্যাক্টিভিটি হিসেবে না করে একসঙ্গে আমরা কিন্তু টিচিং লার্নিং প্রসেসের মধ্যেই কিন্তু এটাকে রাখতে পারি। তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ইন এ কনস্ট্রাকটিভিস্ট ফ্রেম লার্নিং ইজ, কনস্ট্রাকটিভিস্ট দৃষ্টিভঙ্গিতে শেখা হলো প্যাসিভ অ্যান্ড ইন্ডিভিজুয়ালিস্টিক, নিষ্ক্রিয় ব্যক্তিকেন্দ্রিক। দ্য প্রসেস অফ অ্যাকুইজিশন অফ নলেজ, জ্ঞান অর্জনের প্রক্রিয়া। এ চেঞ্জ ইন বিহেভিয়ার অ্যাজ এ রেজাল্ট অফ এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার ফলে আচরণগত পরিবর্তন। অ্যাক্টিভ অ্যান্ড সোশ্যাল ইন ইটস ক্যারেক্টার, সক্রিয় এবং সামাজিক প্রকৃতির। তাহলে কনস্ট্রাকটিভিজম অনুযায়ী কিন্তু লার্নিং অ্যাক্টিভ, মিনিংফুল আর একটা সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে ঘটে, ঠিক আছে। তাই সক্রিয় ও সামাজিক প্রকৃতির এটা হচ্ছে আমাদের বেস্ট অ্যান্সার। নিষ্ক্রিয় ব্যক্তিকেন্দ্রিক তো নয়, প্যাসিভ তো নয় কনস্ট্রাকটিভিস্ট দৃষ্টিভঙ্গিতে। জ্ঞান অর্জনের প্রক্রিয়া বটে কিন্তু সবচেয়ে বেস্ট আমাদের ডি হচ্ছে। অভিজ্ঞতার ফলে আচরণগত পরিবর্তন, এটা বিহেভিয়ারিজমের ধারণা, তাই ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট, when teachers have positive beliefs about students and their abilities, the students, শিক্ষকরা যখন শিক্ষার্থীদের ও তাদের সামর্থ্য সম্পর্কে ইতিবাচক ধারণা রাখেন তখন শিক্ষার্থীরা become relaxed and stop putting in efforts, নিশ্চিন্ত হয়ে চেষ্টা করা বন্ধ করে। become demotivated and stressed, নিরুৎসাহিত ও চাপগ্রস্ত হয়। are not affected in any way, কোনো প্রভাব পড়ে না। আর eager and motivated to learn, শেখার জন্য আগ্রহী ও অনুপ্রাণিত হয়। এইরকম একটি কোয়েশ্চেন আমরা আগেও করেছি। এবার থেকে দেখো কোয়েশ্চেনগুলো রিপিট হতে শুরু হয়েছে, ঠিক আছে, এক এক করে দেখবে অনেক কোয়েশ্চেন রিপিট হবে। তাই PYQ করা কিন্তু খুবই জরুরি। তাহলে এই কোয়েশ্চেনটা যদি দেখি, আমরা আগেই এটা করেছিলাম, টিচারের যদি পজিটিভ এক্সপেকটেশন থাকে তাহলে কিন্তু সেটা শিক্ষার্থীদের কনফিডেন্স এবং তাদের মোটিভেশন কিন্তু বাড়ায়। তাই আমাদের অ্যান্সার হচ্ছে ডি, আর ইগার অ্যান্ড মোটিভেটেড টু লার্ন, ঠিক আছে। পজিটিভ আমরা যদি এক্সপেকটেশন দিই সেটা কিন্তু এফোর্ট কখনোই কমায় না, তাই এ আমাদের হচ্ছে না। বিকাম ডিমোটিভেটেড অ্যান্ড স্ট্রেসড, ডিমোটিভেটেড হয় না বরং মোটিভেটেড হয়, তাই বি হচ্ছে না। আর নট এফেক্টেড ইন এনি ওয়ে, টিচারের এক্সপেকটেশনের উপর কিন্তু প্রভাব পড়ে, যদি নেগেটিভ এক্সপেকটেশন থাকে তাহলেও প্রভাব পড়ে, পজিটিভ থাকলেও প্রভাব পড়ে। নেগেটিভ এক্সপেকটেশন থাকলে নেগেটিভলি প্রভাব পড়ে, পজিটিভ থাকলে পজিটিভলি প্রভাব পড়ে, তাই সিও হচ্ছে না, ডি আমাদের অ্যান্সার। নেক্সট, এ টিচার ক্যান এনকারেজ চিলড্রেন টু বিকাম ইফেক্টিভ প্রবলেম সলভার্স বাই, একজন শিক্ষক শিশুদের কার্যকর প্রবলেম সলভার হতে উৎসাহিত করতে পারেন। গিভিং টেক্সট বুক বেসড সিমিলার কোয়েশ্চেন্স, একই ধরনের পাঠ্য বইয়ের প্রশ্ন দিয়ে। এমফাসাইজিং রোট মেমোরাইজেশন, মুখস্থবিদ্যার উপর জোর দিয়ে, এটা তো হচ্ছেই না। এনকারেজিং ইনটুইটিভ গেসেস অ্যান্ড মাল্টিপল সলিউশনস, অনুমান ভিত্তিক চিন্তা ও একাধিক সমাধান উৎসাহিত করে। রাইটিং স্টেপ বাই স্টেপ সলিউশনস, ধাপে ধাপে সমাধান লিখে দিয়ে। তাহলে প্রবলেম সলভিং স্কিল বাড়াতে কিন্তু ডাইভার্জেন্ট থিঙ্কিং দরকার আমাদের, তাই তো। মাল্টিপল সলিউশন কিভাবে বার করতে হয় সেই দিকে আমাদের এনকারেজ করা উচিত। তাহলে সবচেয়ে বেস্ট অ্যান্সার হচ্ছে আমাদের সি, অনুমান ভিত্তিক চিন্তা এবং একাধিক সমাধান উৎসাহিত করে আমরা কিন্তু প্রবলেম সলভার হতে উৎসাহিত করতে পারি। একই ধরনের পাঠ্য বইয়ের প্রশ্ন দিয়ে কিন্তু এটা থিঙ্কিংটা তাদের লিমিটেড করবে। ধাপে ধাপে সমাধান লিখে দিয়ে এটা কিন্তু টিচারদের উপরেই টিচার সেন্টার হয়ে যাচ্ছে, তাই সি আমাদের অ্যান্সার। নেক্সট,
Use of methods where learners' own initiative and efforts are involved in is an example of, যেখানে শিক্ষার্থীর নিজস্ব উদ্যোগ ও প্রচেষ্টা জড়িত সেই পদ্ধতি হলো ডিডাক্টিভ মেথড, লার্নার সেন্টার্ড মেথড, ট্র্যাডিশনাল মেথড না ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স। সবগুলো ইংরেজিতেই আছে তাই আর বলছি না। তাহলে যদি আমরা লার্নার সেন্টার্ড মেথড বলি সেখানে কিন্তু স্টুডেন্ট সবসময় অ্যাক্টিভ থাকে আর নিজেই ইনিশিয়েটিভ নেয়, তাই না? তাই লার্নার সেন্টার্ড মেথডে কিন্তু লার্নার নিজস্ব উদ্যোগ ও প্রচেষ্টা জড়িত করে এবং সেটি হলো সেই পদ্ধতি। ডিডাক্টিভ মেথডে কি হয়, রুল থেকে এক্সাম্পলে যায়, তাই না? ট্র্যাডিশনাল মেথড কি, এটা টিচার সেন্টার্ড একদম। ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স এটা কিন্তু কোনো মেথড নয়, তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হোয়াট প্রিন্সিপাল ডাজ দ্য ফলোয়িং হাইলাইট, নিচের বক্তব্যটি কোন নীতিকে নির্দেশ করে? স্টুডেন্টস হু ডু নট পারফর্ম ওয়েল ফিল দে ফিল দ্যাট দে আর নট গুড এনাফ অ্যান্ড ফিল ডিমোটিভেটেড। যেসব শিক্ষার্থী ভালো ফল করতে পারে না তারা মনে করে তারা যথেষ্ট ভালো নয় এবং নিরুৎসাহিত হয়ে পড়ে। তাহলে এটা কোন নীতিকে নির্দেশ করছে? কগনিশন অ্যান্ড ইমোশনস আর নট রিলেটেড, কগনিশন ও ইমোশন সম্পর্কহীন। হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট আর নট সেপারেবল, হেরিডিটি ও এনভায়রনমেন্ট আলাদা করা যায় না। হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট আর নট রিলেটেড, হেরিডিটি ও এনভায়রনমেন্ট সম্পর্কহীন। কগনিশন অ্যান্ড ইমোশনস আর নট সেপারেবল, কগনিশন ও ইমোশন আলাদা করা যায় না। তাহলে শেখা, কগনিশন ও ইমোশন এটার সঙ্গে কিন্তু পরস্পর গভীরভাবে যুক্ত, ঠিক আছে? তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার, কগনিশন ও ইমোশন আলাদা করা যায় না। এখানে কি সে বুঝতে পারছে যে সে ভালো ফল করেনি, তার তার মনের উপর তো একটা প্রভাব পড়ছে, তাহলে কগনিশনের সঙ্গে ইমোশনের কিন্তু সম্পর্ক আছে, এগুলিকে আলাদা করা যায় না। বাকি তিনটা কিন্তু আমাদের ভুল নীতি, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য প্রাইমারি সোশ্যালাইজিং এজেন্সি, নিম্নলিখিত কোনটি প্রধান সোশ্যালাইজিং এজেন্সি? সবাই পারবে, খুবই সহজ। স্কুল না গভর্নমেন্ট না মিডিয়া না ফ্যামিলি? স্কুল, সরকার, মিডিয়া, পরিবার। পরিবারই সবার আগে আসে, তাই পরিবার প্রাইমারি সোশ্যালাইজেশন সোশ্যালাইজেশনের মধ্যে পড়ছে, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, দ্য মেজর প্রপোজিশন অফ জিন জে পিয়াজেস থিওরি ইজ দ্যাট, জিন পিয়াজের তত্ত্বের প্রধান বক্তব্য কি? চিলড্রেন্স থিঙ্কিং ইজ সুপেরিয়র টু অ্যাডাল্টস, শিশুদের চিন্তাভাবনা প্রাপ্তবয়স্কদের চেয়ে উন্নত। চিলড্রেন্স থিঙ্কিং ইজ কোয়ান্টিটেটিভলি ডিফারেন্ট ফ্রম অ্যাডাল্টস, শিশুদের চিন্তাভাবনা পরিমাণগতভাবে ভিন্ন। চিলড্রেন্স থিঙ্কিং ইজ কোয়ালিটেটিভলি ডিফারেন্ট ফ্রম অ্যাডাল্টস, শিশুদের চিন্তাভাবনা গুণগতভাবে ভিন্ন অ্যাডাল্টদের থেকে। চিলড্রেন্স থিঙ্কিং ইজ ইনফেরিয়র টু অ্যাডাল্টস, শিশুদের চিন্তাভাবনা প্রাপ্তবয়স্কদের চেয়ে দুর্বল। তাহলে এইরকমও একটা কোয়েশ্চেন আগে আমরা করেছি, তাই না? পিয়াজে কিন্তু বলেন যে শিশুদের যে চিন্তা অ্যাডাল্টের থেকে কিন্তু গুণগতভাবে আলাদা বা আমাদের কোয়ালিটেটিভলি ডিফারেন্ট, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, জেন্ডার ইজ এ অ্যান, জেন্ডার হলো একটি, এটাও আগে করেছি। সাইকোলজিক্যাল এন্টিটি, মানসিক সত্তা, সোশ্যাল কনস্ট্রাক্ট, সামাজিক নির্মাণ, ইকোনমিক কনসেপ্ট, অর্থনৈতিক ধারণা, বায়োলজিক্যাল ডিটারমিনেন্ট, জৈবিক নির্ধারণ। জেন্ডার আগেই বলেছি, জেন্ডার হচ্ছে আমাদের সামাজিক নির্মাণ বা সোশ্যাল কনস্ট্রাক্ট, তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সহজ কোয়েশ্চেন, এবারে দেখো কত রিপিট হচ্ছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং কারেক্টলি আইডেন্টিফাইজ দ্য ব্রড ডোমেইনস অফ ডেভেলপমেন্ট, নিম্নলিখিত কোনটি বিকাশের প্রধান ক্ষেত্রগুলোকে সঠিকভাবে নির্দেশ করে? ইমোশনাল, ইন্টেলেকচুয়াল, স্পিরিচুয়াল অ্যান্ড সেলফ, আবেগীয়, বৌদ্ধিক, আধ্যাত্মিক ও সেলফ, ফিজিক্যাল, পার্সোনালিটি, স্পিরিচুয়াল অ্যান্ড ইমোশনাল, শারীরিক, ব্যক্তিত্ব, আধ্যাত্মিক ও আবেগীয়, সোশ্যাল, ফিজিক্যাল, পার্সোনালিটি, সেলফ, সামাজিক, শারীরিক, ব্যক্তিত্ব ও সেলফ, ফিজিক্যাল, কগনিটিভ, সোশ্যাল, ইমোশনাল, শারীরিক, জ্ঞানীয়, সামাজিক ও আবেগীয়। তাহলে মেন যে চারটি ডোমেন ডেভেলপমেন্টের আমরা সবাই জানি, তাই তো? ফিজিক্যাল, শারীরিক, কগনিটিভ, জ্ঞানীয়, সোশ্যাল, সামাজিক, ইমোশনাল, আবেগীয়। ডি হচ্ছে আমাদের অ্যান্সার। এর মধ্যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ইমোশনাল নয়, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, তারপর আরো মোটর ডেভেলপমেন্ট, এগুলো সব আসছে, কিন্তু মেন চারটি ডোমেন হচ্ছে আমাদের ফিজিক্যাল, কগনিটিভ, সোশ্যাল, ইমোশনাল, বাকি তিনটি নয়। নেক্সট, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট ইন্টেলিজেন্স ইজ কারেক্ট, বুদ্ধিমত্তা সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? ইন্টেলিজেন্স ইজ এ রিলেটিভলি পার্মানেন্ট চেঞ্জ ইন বিহেভিয়ার অ্যাজ এ রেজাল্ট অফ এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার ফলে আচরণের স্থায়ী পরিবর্তনই বুদ্ধিমত্তা। Intelligence is hereditary trait that involves mental activities such as memory and reasoning. বুদ্ধিমত্তা একটি বংশগত বৈশিষ্ট্য যা স্মৃতি ও যুক্তির সঙ্গে সম্পর্কিত। Intelligence is multidimensional, involving several abilities not entirely measurable by intelligence tests.
বুদ্ধিমত্তা বহুমাত্রিক এবং এর সব দিক আইকিউ টেস্ট দ্বারা মাপা যায় না। ইন্টেলিজেন্স ইজ দ্য অ্যাবিলিটি টু থিঙ্ক কনভার্জেন্টলি। বুদ্ধিমত্তা হলো কনভার্জেন্ট চিন্তার ক্ষমতা। তাহলে ইন্টেলিজেন্স সম্বন্ধে, ইন্টেলিজেন্স কিন্তু মাল্টি ডাইমেনশনাল, আমরা পড়েছি। আইকিউ টেস্ট কিন্তু সব কিছু মেজার করতে পারে না, ঠিক আছে। তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। বুদ্ধিমত্তা বহুমাত্রিক এবং এর সব দিক আইকিউ টেস্ট দ্বারা মাপা যায় না। অভিজ্ঞতার ফলে আচরণের স্থায়ী পরিবর্তনে বুদ্ধিমত্তা, এটা একটা ডেফিনেশন হয়ে গেল। বুদ্ধিমত্তা একটি বংশগত বৈশিষ্ট্য যা স্মৃতি ও যুক্তির সঙ্গে সম্পর্কিত। এটা খুবই ন্যারো একটি কথা। বুদ্ধিমত্তা হলো কনভার্জেন্ট চিন্তার ক্ষমতা, এটাও নয়। সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ইন প্রোগ্রেসিভ এডুকেশন চিলড্রেন আর সিন অ্যাজ। প্রোগ্রেসিভ এডুকেশনে শিশুদের দেখা হয় প্যাসিভ ইমিটেটর্স, নিষ্ক্রিয় অনুকরণকারী হিসেবে; অ্যাক্টিভ এক্সপ্লোরার্স, সক্রিয় অনুসন্ধানকারী হিসেবে; ব্ল্যাঙ্ক স্লেটস, খালি পাতা হিসেবে; মিনিয়েচার অ্যাডাল্টস, ক্ষুদ্র প্রাপ্তবয়স্ক হিসেবে। প্রোগ্রেসিভ এডুকেশন আমরা সবাই পড়েছি। এখানে কিন্তু চিলড্রেনকে অ্যাক্টিভ লার্নার হিসেবে ধরা হয়, তাই অ্যাক্টিভ এক্সপ্লোরার হচ্ছে আমাদের অ্যান্সার। বাকিগুলো প্রোগ্রেসিভ এডুকেশনের কিন্তু একদম বিপরীত, তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, অ্যাকর্ডিং টু লেভ ভাইগটস্কি, লার্নিং ইজ। লেভ ভাইগটস্কির মতে শেখা হলো অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি, ব্যক্তিগত কার্যকলাপ; প্যাসিভ অ্যাক্টিভিটি, নিষ্ক্রিয় কার্যকলাপ; কন্ডিশনড অ্যাক্টিভিটি, কন্ডিশনড অ্যাক্টিভিটি মানে কন্ডিশন করা থাকে সেরকম অ্যাক্টিভিটি; সোশ্যাল অ্যাক্টিভিটি, সামাজিক কার্যকলাপ। তাই লেভ ভাইগটস্কির থিওরি আমরা যদি পড়ি, তার যে সোশিও কালচারাল থিওরি, সেখানে কিন্তু তিনি শিক্ষক, পিয়ার, ফ্যামিলি সবই যে শেখার অংশ সেটিই বলেছেন তিনি। তাই হচ্ছে তার মতে শেখা হলো কিন্তু সামাজিক কার্যকলাপ, ঠিক আছে, সোশ্যাল অ্যাক্টিভিটি। শুধু ইন্ডিভিজুয়াল নয়, প্যাসিভ তো নয়, কন্ডিশনড, এটা কিন্তু সেই বিহেভিয়ারিজমের অন্তর্গত। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যারেক্টারাইজেস এ চাইল্ড ইন দ্য প্রি অপারেশনাল স্টেজ। নিম্নলিখিত কোন বৈশিষ্ট্য প্রি অপারেশনাল স্টেজের শিশুকে নির্দেশ করে? গোল ডাইরেক্টেড বিহেভিয়ার, লক্ষ্যভিত্তিক আচরণ; ডিফার্ড ইমিটেশন, ডিফার্ড ইমিটেশন মানে বাংলাটা হচ্ছে ঠিকঠাকভাবে অনুকরণ না করতে পারা; ইররিভার্সিবিলিটি অফ থট, চিন্তার ইররিভার্সিবিলিটি; সার্কুলার রিয়াকশন, সার্কুলার রিয়াকশন। তাহলে প্রি অপারেশনাল স্টেজ আমরা পিয়াজের স্তরে পড়েছি। প্রি অপারেশনাল স্টেজ হচ্ছে 2 থেকে 7 বছরে। এখানে কিন্তু শিশুরা রিভার্সিবিলিটি বুঝতে পারে না, তাই চিন্তায় ইররিভার্সিবিলিটি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস রিগার্ডিং চিলড্রেন অ্যান্ড দেয়ার লার্নিং ইজ কারেক্ট। শিশু ও তাদের শেখা সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক? চিলড্রেন্স মোটিভেশন অ্যান্ড ক্যাপাবিলিটি আর প্রি ডিটারমাইন্ড বাই হ্যারিডিটি অনলি। শিশুদের শেখার ক্ষমতা শুধুই হ্যারিডিটি দ্বারা নির্ধারিত। সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড ডিটারমাইন্স অ্যান্ড লিমিটস লার্নিং ক্যাপাবিলিটি। সামাজিক অর্থনৈতিক পটভূমি শেখার ক্ষমতাকে সীমাবদ্ধ করে। চিলড্রেন নিড রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট টু স্টে মোটিভেটেড। শিশুদের শেখাতে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট দরকার। অল চিলড্রেন আর ন্যাচারালি মোটিভেটেড টু লার্ন অ্যান্ড ক্যাপাবল অফ লার্নিং। সব শিশু স্বাভাবিকভাবে শেখার জন্য অনুপ্রাণিত এবং সক্ষম। তাহলে শিশু ও তাদের শেখা সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক? সব শিশু কিন্তু শেখার ক্ষমতা নিয়ে জন্মায়, সঠিক যদি পরিবেশ পায় তারা কিন্তু শেখে। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। সব শিশু স্বাভাবিকভাবেই শেখার জন্য অনুপ্রাণিত এবং সক্ষম। হ্যারিডিটি কিন্তু শুধুমাত্র শেখাকে নির্ধারিত করে না, পরিবেশও করে। সামাজিক অর্থনৈতিক পটভূমি শেখার ক্ষমতাকে সীমাবদ্ধ করে, এটা ইনফ্লুয়েন্স করে কিন্তু ডিটারমাইন করে না। শিশুদের শেখাতে রিওয়ার্ড ও পানিশমেন্ট দরকার, এটা একদম ইন্ট্রিনসিক মোটিভেশনের বিপরীত, ঠিক আছে। তাই এটা হচ্ছে না, ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, দেয়ার আর ইন্ডিভিজুয়াল ভেরিয়েশনস ইন দ্য রেট অফ মোটর ডেভেলপমেন্ট ইয়েট দ্য সিকোয়েন্স ইজ ফ্রম ড্যাশ টু ড্যাশ। মোটর ডেভেলপমেন্টের গতি ব্যক্তিভেদে আলাদা হলেও এর ক্রম হলো ড্যাশ থেকে ড্যাশ। প্রক্সিমোডিস্টাল থেকে সেফালোকডাল, গ্রস মোটর ডেভেলপমেন্ট থেকে ফাইন মোটর ডেভেলপমেন্ট, ফাইন মোটর ডেভেলপমেন্ট থেকে গ্রস মোটর ডেভেলপমেন্ট, সেফালোকডাল থেকে প্রক্সিমোডিস্টাল, সেই সেম জিনিস। তাহলে আমরা ডেভেলপমেন্টের মোটর ডেভেলপমেন্ট পড়েছি। সেখানে আমরা পড়েছি যে প্রথমে কিন্তু বড় মাসেলগুলি কন্ট্রোল করা হয়, মানে কন্ট্রোল আসে প্রথমে, যেমন বসা, দাঁড়ানো, হাঁটা। তাহলে যখন ছোট একটা বাচ্চা থাকে তখন প্রথমে সে বসতে শেখে, আস্তে আস্তে দাঁড়াতে শেখে, তারপর সে হাঁটতে শেখে। তারপর আস্তে আস্তে তার স্মল যে মাসেলগুলি সেগুলোর উপর তার কন্ট্রোল আসে, যেমন লেখা, আঁকা, ঠিক আছে, পেনটাকে ধরা, ঠিক আছে, জামার বোতাম লাগানো। তাহলে প্রথমে আসে বড় মাসেলের কন্ট্রোল, তারপর আসে ফাইন মোটরে বা সূক্ষ্ম যে স্মল মাসেলে কন্ট্রোল, ঠিক আছে। তাই জিএফ, ঠিক আছে, জিএফ দিয়ে আমরা মনে রাখি গ্রস মোটর ডেভেলপমেন্ট থেকে সেটা ফাইন মোটর ডেভেলপমেন্টে যায়। বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট,
দ্য পিরিয়ড দ্যাট ইনিশিয়েটস দ্য ট্রানজিশন টু অ্যাডাল্টহুড ইজ, যে সময়কাল প্রাপ্তবয়স্ক জীবনে প্রবেশের সূচনা করে তা হলো মিডল চাইল্ডহুড, মধ্য শৈশব, প্রি অপারেশনাল পিরিয়ড, এন্ড চাইল্ডহুড, শেষ শৈশব, অ্যাডোলেসেন্স, কৈশোর। তাহলে আমরা জানি যে চাইল্ডহুড আর অ্যাডাল্টহুড এর মাঝে যে একটা ব্রিজ পিরিয়ড সেটা হচ্ছে আমাদের অ্যাডোলেসেন্স, ঠিক আছে, ব্রিজ পিরিয়ড বা ট্রানজিশন পিরিয়ড। এখানে চাইল্ডহুড থেকে অ্যাডাল্ট, চাইল্ড থেকে অ্যাডাল্টে ট্রানজিশন হয়, তাই অ্যাডোলেসেন্স বা কৈশোর হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, অ্যাকর্ডিং টু জিন পিয়াজে চিলড্রেন, জিন পিয়াজের এর মতে শিশুরা লার্ন বাই অবজার্ভিং আদার্স, অন্যদের পর্যবেক্ষণ করে শেখে, লার্ন বাই স্টিমুলাস রেসপন্স অ্যাসোসিয়েশনস, স্টিমুলাস রেসপন্সের মাধ্যমে শেখে, উদ্দীপক যেটা, লার্ন থ্রু রিওয়ার্ডস অ্যান্ড পানিশমেন্ট, রিওয়ার্ড ও পানিশমেন্ট দ্বারা শেখে, এটা তো বিহেভিয়ারিজমের অন্তর্গত হয়ে গেল। অ্যাক্টিভলি কনস্ট্রাক্ট নলেজ বা এক্সপ্লোরিং দ্য ওয়ার্ল্ড, পৃথিবী অনুসন্ধান করে সক্রিয়ভাবে জ্ঞান নির্মাণ করে। তাহলে পিয়াজের মতে কিন্তু শিশুরা এক্সপ্লোরেশনের মাধ্যমেই নলেজ কনস্ট্রাক্ট করে, তারা ছোট্ট সায়েন্টিস্ট সেটা বলেছেন তিনি, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কিন্তু বান্দুরা যে অবজারভেশনাল থিওরি দিয়েছিলেন, বান্দুরার থিওরি অনুযায়ী এটা বলছে, স্টিমুলাস রেসপন্সের মাধ্যমে শেখে, রিওয়ার্ড পানিশমেন্ট শেখে, এগুলো সবই কিন্তু বিহেভিয়ারিজমের অন্তর্গত, যেহেতু জি পিয়াজে বলেছে তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, লেভ ভাইগটস্কি রেফার্স টু দ্য ভার্বাল ডায়ালগস দ্যাট চিলড্রেন হ্যাভ উইথ দেমসেলভস আর, লেভ ভাইগটস্কি শিশুদের নিজেদের সঙ্গে কথোপকথনকে বলেন, কি বলেন, ইংলিশগুলো সেম তাই আর বলছি না, প্রাইভেট স্পিচ, ডিস্টর্টেড স্পিচ, প্রবলেমেটিক স্পিচ না ইগোসেন্ট্রিক স্পিচ। তাহলে আমরা সবাই জানি যে ভাইগটস্কি কিন্তু যে সেলফ টক এর ব্যাপার বলেছিলেন, তিনটা টকের কথা তিনি বলেছিলেন, কথা বলা, ঠিক আছে, তার মধ্যে যেটা সেলফ টক সেটা হচ্ছে প্রাইভেট স্পিচ, এটা কিন্তু নিজেকে রেগুলেট করার জন্য শিশুরা ব্যবহার করে, ঠিক আছে। অনেকে দেখবে বড়তেও এরকম করে, মনে মনে কথা বলে, লেখার সময় বলে, ঠিক আছে, কোশ্চেন, পরীক্ষাতে কোশ্চেনের অ্যান্সার লিখছে তখন মনে মনে বলে, ঠিক আছে, এগুলো হচ্ছে প্রাইভেট স্পিচ। তাহলে প্রাইভেট স্পিচ হচ্ছে আমাদের অ্যান্সার। ডিস্টর্টেড স্পিচ, প্রবলেমেটিক স্পিচ, এগুলো কিন্তু ঠিকঠাক টার্ম নয়, ইগোসেন্ট্রিক স্পিচ এটা পিয়াজের, তাই এ হচ্ছে অ্যান্সার। নেক্সট, associating toys, clothes, occupations and colors with specific sex is a demonstration of, খেলনা, পোশাক, পেশা ও রঙকে নির্দিষ্ট লিঙ্গের সঙ্গে যুক্ত করা হলো জেন্ডার স্টিরিওটাইপিং, জেন্ডার থিওরি, জেন্ডার রেলিভেন্স, ইভলভড জেন্ডার আইডেন্টিটি। তাহলে যখন স্পেসিফিক টয়, কালার কে, ক্লোথসকে ছেলে বা মেয়ের সঙ্গে ফিক্স করা হয় সেটা কিন্তু জেন্ডার স্টিরিওটাইপিং, ঠিক আছে, ছেলেদের নীল রং, মেয়েদের গোলাপি রং, এগুলো কিন্তু স্টিরিওটাইপিং, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, in an elementary classroom it is important to dash the experiences that a child brings with her, প্রাথমিক শ্রেণীকক্ষে শিশুর সঙ্গে নিয়ে আসা অভিজ্ঞতাকে ড্যাশ করা গুরুত্বপূর্ণ, নেগলেক্ট উপেক্ষা করা, ইগনোর অগ্রাহ্য করা, বিল্ড অন ভিত্তি হিসেবে ব্যবহার করা, ডিনাই অস্বীকার করা। তাহলে লার্নার সেন্টার টিচিংয়ে কিন্তু তাদের যে পূর্ব জ্ঞান সেটার উপর ভিত্তি করে শেখানো হয়, তাই আমাদের ওদের যে নিয়ে আসা অভিজ্ঞতা সেটাকে কিন্তু ভিত্তি হিসেবে ব্যবহার করতে হবে, সি হচ্ছে আমাদের অ্যান্সার। উপেক্ষা করা কিন্তু চাইল্ড সেন্টার এডুকেশন হচ্ছে না, অগ্রাহ্য করাও হচ্ছে না, অস্বীকার করাও কিন্তু চাইল্ড সেন্টার এডুকেশনের মধ্যে আসছে না, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। লাস্ট কোয়েশ্চেন, এ চাইল্ড আর্গুes that Haynes should not steal the drug because he will be caught and sent to jail. According to কোহেলবার্গ, which stage does the child fall under? একটি শিশু বলে হেইনসের ওষুধ চুরি করা উচিত নয় কারণ ধরা পড়লে জেলে যেতে হবে। কোহেলবার্গের মতে এটি কোন স্তর? সোশ্যাল অর্ডার মেনটেনিং ওরিয়েন্টেশন, পানিশমেন্ট অ্যান্ড ওবিডিয়েন্স ওরিয়েন্টেশন, ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল ওরিয়েন্টেশন, ইনস্ট্রুমেন্টাল পারপাস ওরিয়েন্টেশন। তাহলে পানিশমেন্ট অ্যাভয়েড করার ভিত্তিতে কিন্তু ডিসিশন নেওয়ার কথা বলা হচ্ছে, এটা নিচু স্তর, একদম প্রথম দিকের স্তর, তাই এটি হচ্ছে বি, পানিশমেন্ট অ্যান্ড ওবিডিয়েন্স। এখানে পানিশমেন্ট কথা বলা বলা হয়েছে, তাই পানিশমেন্ট অ্যান্ড ওবিডিয়েন্স ওরিয়েন্টেশনের মধ্যে এটি পড়ছে। এটা ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশনের মধ্যে পড়ছে, এটা তো হচ্ছে না। ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল, এটা একদম হায়েস্ট মোরাল রিজনিং, এটাও হচ্ছে না। ইনস্ট্রুমেন্টাল পারপোজ ওরিয়েন্টেশন, এটাও কিন্তু হায়ার অর্ডার থিঙ্কিং বা সেলফ ইন্টারেস্ট বেসড, তাই এটাও হচ্ছে না। বি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আজকের আমাদের 30টি কোয়েশ্চেন এখানেই শেষ হলো। খুবই পরিশ্রম হচ্ছে, আশা করি তোমরা বুঝতেও পারবে। আমি কিন্তু শুধু কোয়েশ্চেনের অ্যান্সার করিয়ে দিই না, আমি কিন্তু এক্সপ্লেনেশন রেডি করি, তাই আশা করি তোমাদের ক্লাসগুলি কাজে লাগছে, ভালো লাগছে।
তো আমি রিকোয়েস্ট করব যে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।